প্রতিবাদও করতে পারবো না। আমাদের হিন্দুদের ওপর যদি আঘাত আনে তার পিছনে প্রতিবাদও করতে পারবো না। আপনি পারবেন না, কারণ এই ধরনেরই আদেশ ওপর থেকে সবাইকে দেওয়া হয়েছে। বিজেপি মুসলমানের বিরুদ্ধে নয়, আবার বলছি বিজেপি মুসলমানের বিরুদ্ধে নয়, বিজেপি ভারতীয় মুসলমানের বিরুদ্ধে নয়। কিন্তু বিজেপি যারা ভারতে থেকে ভারতের ক্ষতি করে, ক্ষতি ভাবে, সেই সব মুসলমানের বিরুদ্ধে। সেটাই হলো একমাত্র ব্যাপার। আর তাদের দিয়েই আমাদের সরকার তাদের প্রদর্শন দিচ্ছেন, তাদের দিয়ে উস্কানি দিচ্ছেন, তাদের দিয়ে সব কাজ করাচ্ছে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে যান, কিছুদিন আগে হুমায়ুন কবির সাহেব বলেছিলেন যে আমরা 70% মুসলমান, 30% বাঙালি আছি। আমি 30% হিন্দুদের কেটে ভাগীরথী জলে ভাসিয়ে দেব। তার উত্তরে আমি বলেছিলাম, আমি ভেবেছিলাম চিফ মিনিস্টার কিছু বলবেন, যেসব কথা বলতে নেই, কিন্তু উনি কিচ্ছু বলেনি, আমি বলেছি। কিন্তু আজকে দেখুন, এই কালকে অথবা পরশু দিনে এবিপি আনন্দ দেখুন, সেখানে সুমন দা বলছেন যে হুমায়ুন দা আপনি যেসব কথা বলেছেন সেগুলো সাংঘাতিক, মারাত্মক। 70% মুসলমান 30% মুসলমানকে কেটে ভাগীরথী জলে ভাসিয়ে দেবে। তার উত্তরে হুমায়ুন দা কি বলেছেন জানেন? উনি বলেছেন এসব আমাকে নেত্রী বলেছে বলতে। ভাবতে পারেন এটা বলেছে। যদি বিশ্বাস না হয় এবিপি আনন্দে সুমনের কথোপকথন শুনুন, সেখানে শুনতে পাবেন। কিন্তু একটা কথা বলে রাখি, এখন সময় এসছে, এটা আমাদের বাংলা, এই বাংলাতে আমাদেরই থাকতে হবে। আমাদের কোথায় যাওয়ার জায়গা নেই, ওদের অনেক দেশ আছে, তো আমরা কোথায় যাব? আমরা হিন্দুরা কোথায় যাব? সেই জন্য বলছি, এইবার সবাই মিলে এক ছাতার নিচে এসে বিজেপিকে ভোট করুন। কেন বিজেপি একমাত্র পার্টি যারা লড়ে ক্ষমতায় আসলে পরে আপনাদের সবাইকে রক্ষা করতে পারে। সেই জন্য বলছি বারবার, সবাই একত্রিত। এত সোজা নয় বাংলাকে বাংলাদেশ করে দেওয়া। যতক্ষণের শরীরে এক বিন্দু রক্ত আছে, कोई माई का लाल ये नहीं कर सकता। আমার মতো অনেকেই আছে যে কথাটা জোর দিয়ে বলতে পারে। আপনি কাশ্মীর ফাইলস পিকচার তো দেখি হোক, ওখানে কি হয়েছে কাশ্মীরে? কাশ্মীরে হিন্দুদের, হিন্দু ব্রাহ্মণদের ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কাল যদি সেই ঘটনা আমাদের সাথে হয় তাহলে আমরা কোথায় যাব? কোথায় যাব আমরা? সব জায়গায় দাঁড়াদাঁড়ি চলছে। এই জন্যই বলছি, আবার বলছি, সবাই একসাথে হয়ে লড়বেন, একটা ভোটও যেন ওদিকে না পড়ে। আমি এখানে দীপ্তনদাকে বলছি, আমাদের প্রেসিডেন্টকে ভালো করে লড়ুন, আমরা 7টা থেকে 7টা সিঁড়ি পাবো। আপনাদের এমএলএ যিনি আছেন পোদ্দার সাহেব, উনি খুবই ভালো লোক, ভালো কাজ করেন। কিন্তু আমি কুলটিতে এলাম কেন? কুলটিতে আসার কারণ হলো, আমি হিরোগিরি করতে আসিনি। কুলটিতে কেন এলাম? কুলটিতে এই জন্যই এলাম, আমার ভাই বোনের সাথে দেখা করতে। আপনি আমার ভাই বোন বন্ধু।
খসড়ায় নাম থাকলেও শুনানিতে ডাক। বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তার দুই পুত্র, মা এবং বোনকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। আর এই নিয়েই সরব হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ সাংসদের। কাকলি ঘোষ দস্তিদারের দুই পুত্র, মা এবং বোনকে এসআইআর হিয়ারিং এ ডাকা হয়েছে। জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। জিয়াউল, চারবারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তার দুই ছেলে, মা এবং বোনকে ডাকা হয়েছে, কি কারণ, কি বলছেন কাকলি ঘোষ দস্তিদার? দেখো, কাকলি ঘোষ দস্তিদারের স্পষ্ট দাবি যে সবটাই রাজনীতি করার জন্যই বিজেপি অর্থাৎ এই নির্বাচন কমিশন বিজেপিকে দিয়ে এই ধরনের হিয়ারিং এ ডাকা হয়েছে। তার কারণ তিনি 4 বছরের সাংসদ এবং তার পরিবার প্রায় 50 বছরের বেশি সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু সেখানে খসড়া তালিকায় স্পষ্ট পরিষ্কার নাম থাকলেও কি করে হিয়ারিং এ ডাকা হয় পরিবারের একাধিক সদস্য, অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদারের দুই ছেলে, মা এবং তার বোনকে ডাকা হয়েছে এই খসড়া অর্থাৎ এই হিয়ারিং এ। ফলে সবটাই রাজনীতি করার জন্যই একেবারে নির্বাচন কমিশন বিজেপিকে দিয়ে এই ধরনের চক্রান্ত করছেন। ফলে এই চক্রান্ত বেশি স্থায়ী হবে না। তখন একজন সাংসদের পরিবারকে যদি এইভাবে হেনস্থা করা হয়, তাহলে সাধারণ মানুষের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে, কি কাজ করানো হচ্ছে, সবটাই তিনি স্পষ্ট করেন। কিন্তু এই যে বিএলও, তার কিন্তু স্পষ্ট দাবি যে তিনি যখন এই এমোশন ফর্ম দিতে যান, সমস্ত কাগজপত্র দেখেন এবং কাগজপত্র দেখার পরে তিনি জমা দেন, কিন্তু তার এই হিয়ারিং এ তাদেরকে ডাকা হলো সেটাও কিন্তু তিনি স্পষ্ট করছেন না। এবং তিনি বলেন সবটাই নির্বাচন কমিশন তাকে একটি চিঠি দিয়েছেন, সেই চিঠি কাকলি ঘোষ দস্তিদারকে পরিবারকে জানানো হয়েছে। ফলে এটা কোনো সমস্যা হওয়ার কথা নেই, কিন্তু কেন সাংসদের পরিবারকে এইভাবে হিয়ারিং এ ডাকা হলো, যেখানে 100 বছরের বেশি বসবাস এবং 50 বছরের বেশি পলিটিশিয়ানের রাজনীতির সঙ্গে যুক্ত, সেই পরিবারকে কেন টার্গেট করা হচ্ছে, সবটাই বিজেপির চক্রান্ত, এমনটাও তিনি দাবি করলেন। ধন্যবাদ। ড্রাফট রোলে নাম আছে, ওনাদের সিলি মিস্টেকের জন্য হয়তো কোনো রকম কিছু একটা সেটা সংশোধন করে দেওয়ার জন্য বা কারেকশন করার জন্য একটা চিঠি আসছে, ফর্মাল চিঠি। চিঠিটা আমি রিসিভ দিয়ে দিয়েছি অলরেডি। খসড়া তালিকায় ওনাদের নাম আছে, সবারই খসড়া তালিকার নাম আছে, দিদিদের পরিবারের সবার নাম আছে, পেয়ালি ঘোষ দস্তিদার, হীরা মিত্র। ওনাদের একটা হয়তো মিস্টেকে হয়তো যে এনুমিনেশন ফর্ম ফিল আপে হয়তো কোনো রকম গোলমেল থাকতে পারে, সেগুলো হয়তো ইলেকশন কমিশন ডেকেছে আমাদের মারফত চিঠিটা দিয়ে, সেই চিঠিটা ওনাদেরকে পৌঁছে দেওয়ার আমার কথা। সেই চিঠিতে কার কার নাম আছে? সেখান নামে শুধু পেয়ালি মিত্র এবং হীরা মিত্র। পেয়ালি মিত্র কাকলি ঘোষ দস্তিদারের মানে বোন সম্ভবত রিলেশন, আর হীরা মিত্র ওনার মাদার মা। এগুলো আমার মতন মানুষ যে আজকে 50 বছর ধরে রাজনীতি করছি, তার যদি এরকম ভাবে বাড়িতে এরকম আঘাত করে ভারতীয় জনতা পার্টি, তাহলে জনসাধারণের প্রতি, সাধারণ মানুষ, এত লেখাপড়া জানে না সেরকম মানুষ, গরিব মানুষ, তাদের উপরে কি অত্যাচার করছে? আমার তো প্রশ্ন একটাই, আর কিছু নেই। পূর্ব বর্ধমানেও এসআইআর হিয়ারিং এ ভোগান্তি। দূর দূরান্ত থেকে শুনানিতে আসতে সমস্যা হচ্ছে। নামের বানানের গোলমালে শুনানিতে হাজিরা। কেউ বৃদ্ধ বাবা মাকে নিয়ে শুনানিতে হাজির হচ্ছেন, অবসরপ্রাপ্ত মেজরকেও শুনানিতে ডাক। নাম আসেনি, তাই জন্য। কেন? আপনার তো 2002 সালে নাম ছিল না? হ্যাঁ, 2002 সালে নাম ছিল, ভোট দিয়েছি, পাসপোর্টও আছে। পাসপোর্ট আছে। এটাকে কি মানুষকে হেনস্থা করা আর কি? আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, আর তার কারণ হয়েছে একটাই, সেটা হচ্ছে যে 2002 সালে যে আগে নিবিড় সংশোধন হয়েছিল, সেইটার আমি কোনো অংশ মানে দেখে আমার নাম মেলাতে পারিনি। কথাবার্তা বললাম, দেখলেন কাগজপত্র। আমি তো স্কুলে সার্ভিস করতাম, আমার পিপিও থেকে আরম্ভ করে পাসপোর্ট থেকে আরম্ভ করে সব ছিল, ওরা সেগুলো জেরক্স নিল। দেখবার হলো এই জন্যে যে আমার কিছু ভুল আছে, আমার বাবার নাম ভুল আছে এবং আমার ওয়াইফের নামও ভুল আছে, সেইটা কারেকশনের জন্যই হয়তো ডেকে পাঠিয়েছেন। আমি সমস্ত ডকুমেন্টস প্রডিউস করলাম, করার পরে ওরা আমাকে স্যাটিসফ্যাক্টরি একটা রিপোর্ট দিয়ে দিলেন, ওকে। আমি না, ঠিক আছে, অনেকে তো হ্যারাসমেন্ট, হয়তো অনেক বয়স্ক আছে, আসতে পারবে না, দেখবে। 12:30 এখন তো 3:30 বাজতে চলবে। আমি কি করব? কি হওয়া উচিত ছিল? আমি আর কি বলবো, আপনারা বুঝতে পারছেন না। আমি 12:30 এসছি, এখন যদি 3:30 বাজে, আমার যদি হেয়ারিং না হয় তাহলে কি হওয়া উচিত ছিল সেটা তো আপনারাও বুঝবেন। আপনাকে তো তাহলে অনেক পরে ডাকা দরকার ছিল। সেটা কাকে বলবেন, কাকে বলবেন? দুর্ভোগ হচ্ছে তো। হ্যাঁ,